সবাইকে ক্লাস নাম্বার 2 তে স্বাগতম। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের জন্য প্রতিনিয়ত আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি এই সাপোর্টটা আপনারা দিবেন। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে চলে যাই। আজকে ক্লাস নাম্বার 2 আমরা আলোচনা করব বা একটু শেখার চেষ্টা করব প্রি ইক্ল্যাম্পসিয়া সম্পর্কে। দেখেন, প্রি ইক্ল্যাম্পসিয়া টক্সিমিয়া, হ্যাঁ ঠিক আছে। তো প্রি ইক্ল্যাম্পসিয়ার ডেফিনেশনটা আমরা একটু সর্বপ্রথম দেখে নেই কি আছে। দেখেন কি বলছে প্রথমে, ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সিতে হাইপারটেনশনের ডেভেলপমেন্ট হবে উইথ প্রোটিন ইউরিয়া। প্রোটিন ইউরিয়া কি? আমরা ইউরিনের মধ্যে দেখব প্রোটিন পাচ্ছি, ঠিক আছে। ইউরিনের মধ্যে প্রোটিন পাওয়া যাবে, অর্থাৎ প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন অ্যান্ড বা অর জেনারেলাইজড ইডিমা, অর্থাৎ ফুলে যাবে অ্যাঙ্কেলস, তারপরে ফেস, ঠিক আছে, পায়ের গোড়ালি যেটা, এগুলো ফুলে যাবে, ঠিক আছে, এডিমা হয়ে যাবে। আফটার 20 উইকস অফ জেস্টেশন ইজ কল্ড প্রি ইক্ল্যাম্পসিয়া, অর্থাৎ প্রেগনেন্সির কত 20 সপ্তাহ পরে, ঠিক আছে। এই আমরা প্রি ইক্ল্যাম্পসিয়াটা কখন দেখতে পাবো? প্রেগনেন্সি বা জেস্টেশনের হচ্ছে 20 সপ্তাহ পরে, ঠিক আছে। সো এই হলো একটা গেল ডেফিনেশন। আমি আপনাদের এই 2 নাম্বার ডেফিনেশনটা ভালো, এটা আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা এইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। সো দেখেন, এটা হচ্ছে একটা টেক্সট বুক ডিসি দত্তর, এটা আপনাদের জন্য বেটার হবে আমি মনে করি। সো দেখেন কি দেয়া আছে, প্রি ইক্ল্যাম্পসিয়া ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার্স, অর্থাৎ আমাদের মাল্টি সিস্টেম, অনেকগুলো সিস্টেমের ডিসঅর্ডার, ঠিক আছে। সো অফ নোন ইটিওলজি, অর্থাৎ কজেস আননোন ইটিওলজি, ঠিক আছে, অর্থাৎ অজানা, এটার কারণটা মূলত অজানা। ক্যারেক্টারাইজড বাই, অর্থাৎ আমরা মানে বৈশিষ্ট্যটা কি দেখেন, এই প্রি ইক্ল্যাম্পসিয়া হলে আমরা কি কি পাবো বৈশিষ্ট্য, ঠিক আছে। ডেভেলপমেন্ট অফ হাইপার টেনশন, এখানে হাইপার টেনশন হবে বা হাই প্রেশার, ঠিক আছে। এক্সটেন্ট 140 mmHg, এই যে দেখলাম 140/90 মিলিমিটার অফ মার্কারি, সিস্টোলিক 140, ডায়াস্টোলিক 90, এটার ব্যাপ্তি বা সীমা, ঠিক আছে। অর মোর 140/90 বা তার উপরেও চলে যেতে পারে, ঠিক আছে। দেখেন বলছে যে উইথ প্রোটিন ইউরিয়া, উইথ প্রোটিন ইউরিয়া অর্থাৎ আমরা ইউরিনের মধ্যে দেখব যে প্রোটিন আছে, ঠিক আছে, প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন। আমরা আগে বললাম আগের ডেফিনেশনে আফটার 20 উইকস অফ প্রেগনেন্সি, সেই একই কথা, প্রেগনেন্সির 20 সপ্তাহ পরে, এবং কি বলছে ইন এ প্রিভিয়াসলি নর্মোটেন্সিভ, অর্থাৎ পূর্বে, ঠিক আছে। এই নর্মোটেন্সিভ মানে স্বাভাবিক, অর্থাৎ আগে কিন্তু এটা স্বাভাবিক ছিল। এই নর্মোটেন্সিভ শব্দটার অর্থ হচ্ছে স্বাভাবিক। এবং দেখেন এরপরে বলতেছে নন প্রোটিনিউরিক পেশেন্ট, অর্থাৎ ওই পেশেন্টের আগে হচ্ছে কি ইউরিনের মধ্যে প্রোটিনটা প্রেজেন্স ছিল না। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই ডেফিনেশনটা পড়বেন, ঠিক আছে। এবং এটা বেস্ট ডেফিনেশন, এবং পরীক্ষার সময় আপনারা 2টা ডেফিনেশনই লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ফুল আপনারা 2 মার্কসই পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে প্রি ডিসপোজিং ফ্যাক্টরস অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে। সো প্রি ডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে পূর্ব নির্ধারিত কিছু কারণ, ঠিক আছে। কেন প্রি ইক্ল্যাম্পসিয়াটা হচ্ছে, পূর্ব নির্ধারিত কারণগুলো আমরা যদি একটু দেখি, এটা কিন্তু রিস্ক ফ্যাক্টরের একটা অংশ বলা যায়, প্রি ডিসপোজিং ফ্যাক্টরস। আবার রিস্ক ফ্যাক্টর ডাইরেক্ট বলা যায় না, রিস্ক ফ্যাক্টরকে আবার 2টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে প্রি ডিসপোজিং, আরেকটা হচ্ছে প্রিসিপেটিং। তো ওইটাই হচ্ছে মানে ইনডাইরেক্টলি আমরা এটাকে রিস্ক ফ্যাক্টর বলতে পারি। সো দেখেন এখানে কি বলছে যে এল্ডারলি অ্যান্ড ইয়ং প্রাইমি গ্রাভিডা। এখন এল্ডারলি মানে বুঝতেছি আমরা বয়স বেশি, এবং হচ্ছে ইয়ং অর্থাৎ যারা বেশি অতিরিক্ত বেশি বয়সে, যেমন 30+, 32+, এরকম এজে হচ্ছে প্রেগনেন্ট হয়, বা ইয়ং মনে করেন যে 16 বা 18, 16, 18 এরকম বয়সে হচ্ছে প্রেগনেন্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে হচ্ছে কি
প্রাইমি গ্রাভিডা। এই প্রাইমি গ্রাভিডা কথাটার মানে হচ্ছে এ ওম্যান হু ইজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে, অর্থাৎ যে ওম্যান প্রথমবারের মতো হচ্ছে প্রেগনেন্ট হয়েছে সেটাকে আমরা বলতেছি প্রাইমি গ্রাভিডা, একটা টার্ম, এটা হচ্ছে প্রাইমি গ্রাভিডা, ঠিক আছে। এরপরে দেখেন বলতেছে ফ্যামিলি হিস্টোরি অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, অর্থাৎ ফ্যামিলিতে কারো প্রি ইক্ল্যাম্পসিয়ার হিস্টোরি থাকতে পারে, যেমন যে প্রেগনেন্ট তার ফ্যামিলির যে কারো থাকতে পারে হিস্টোরি, ঠিক আছে। আচ্ছা, এখন ইক্ল্যাম্পসিয়া, প্রি ইক্ল্যাম্পসিয়া এবং ইক্ল্যাম্পসিয়া, এই প্রথমে প্রি ইক্ল্যাম্পসিয়া হয় এবং প্রি ইক্ল্যাম্পসিয়ার একটা কমপ্লিকেশন হচ্ছে ইক্ল্যাম্পসিয়া। প্রি ইক্ল্যাম্পসিয়ার ডেফিনিশনটা পড়লাম, তো ইক্ল্যাম্পসিয়া হচ্ছে কি, যখন কোমা এবং কনভালশনটা যুক্ত হয়ে যাবে প্রি ইক্ল্যাম্পসিয়ার সাইন সিমটমের সাথে, তখন আমরা সেটাকে বলবো ইক্ল্যাম্পসিয়া অর হাইপারটেনশন। হাইপারটেনশন তো আমরা বুঝি হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, 140/90 উপরে যদি চলে যায়। আচ্ছা, এরপরে নেগলেক্ট অফ অ্যান্টিনেন্টাল কেয়ার, অর্থাৎ প্রেগনেন্সিতে যদি অ্যান্টিনেন্টাল কেয়ার যদি আমরা ঠিকঠাক মতো না দেই। অ্যান্টিনেন্টাল কেয়ার কি, প্রেগনেন্সি অবস্থায় যে আপনার চেক আপ বলেন, ডায়েট বলেন, ঠিক আছে, এই সবগুলা যদি আমরা ঠিকঠাক মতো মেনটেন না করি, নেগলেক্ট, ঠিক আছে, অবহেলা করি, তাহলে কিন্তু এটা হতে পারে। এরপরে প্রেগনেন্সি কমপ্লিকেশনস, প্রেগনেন্সির কিছু কিছু কমপ্লিকেশনস আছে, সাচ অ্যাজ হাইডাটিডিফর্ম মোল, ঠিক আছে, হাইডাটিডিফর্ম মোল, এটা হচ্ছে আপনার সিস্ট, ঠিক আছে, অনেকগুলা সিস্ট থাকে, আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি। এই যে দেখেন ছবিটা, আমরা ছবি দিয়ে দিচ্ছি সুন্দর করে, এটা হচ্ছে কি স্যাক্স, ফ্লুইড স্যাক্স। টিউমার, দেখেন এই যে এখানে লেখা আছে ফ্লুইড ফিল্ড সিস্ট টিউমার্স, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ইউটেরাসের মধ্যে, এটাকে বলতেছি আমরা মোলার প্রেগনেন্সিও কিন্তু বলে এটাকে, হ্যাঁ, এটা হচ্ছে মোলার প্রেগনেন্সিও বলে। সো এটা একটা আপনার প্রিডিসপোজিং ফ্যাক্টর। এরপরে মাল্টিপল প্রেগনেন্সি, অর্থাৎ একাধিক প্রেগনেন্সি। এরপরে হচ্ছে পলিহাইড্রামনিওস। পলিহাইড্রামনিওসটা আমরা ছবির সাহায্যে দেখাই দিচ্ছি। দেখেন এই যে পলিহাইড্রামনিওসের ডেফিনেশনটাও দেয়া আছে, যে পলিহাইড্রামনিওসটা কি, পলিহাইড্রামনিওস is defined as a state where liquor amni exceeds 2000 ml, অর্থাৎ 2 লিটারের বেশি যদি অ্যামনিওটিক ফ্লুইড থাকে, বেশি হয়ে যায় 2 লিটারের বেশি, তখন আমরা সেটাকে বলবো পলিহাইড্রামনিওস। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ফেটাল লাই, এটা কিন্তু অ্যামনিওটিক স্যাকের মধ্যে এই যে বেবি আছে, এবং আমরা জানি অ্যামনিওটিক ফ্লুইড থাকে, তাই না, অ্যামনিওটিক স্যাকের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। সেই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যদি 2 লিটার বা 2000 ml এর বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে বলতেছি পলিহাইড্রামনিওস, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কি, সেটা হচ্ছে, দেখেন কি বলা আছে, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ইজ এ কন্ডিশন হুইচ ডেভেলপস হোয়েন দেয়ার ইজ ডিফারেন্স ইন আরএইচ টাইপ। আরএইচ টাইপ কি, আমাদের ব্লাডে থাকে, ঠিক আছে, আরএইচ ব্লাড টাইপ বিটুইন দ্যাট অফ প্রেগনেন্ট মাদারের কি নেগেটিভ, প্রেগনেন্ট মাদারের নেগেটিভ পাচ্ছি, এবং আমরা হচ্ছে ফেটাসের কি পজিটিভ পাচ্ছি, ঠিক আছে। সো এগুলা হচ্ছে, আর কিছু মেডিকেল ডিসঅর্ডার্স আছে, দেখেন নেফ্রাইটিস। নেফ্রাইটিস কি, আমাদের কিডনির যে কি বলবো, কিডনির যে ফাংশনাল ইউনিট নেফ্রন, সেইটার ইনফ্লামেশন, ঠিক আছে। এই যে এখানে আইটিস আছে, আর আমরা তো জানি যে লাস্টে কোনো কিছুর আইটিস থাকলে সেটাকে হচ্ছে ইনফ্লামেশন বলে। তাহলে নেফ্রাইটিস কি, আমাদের কিডনির যে নেফ্রন সেইটার ইনফ্লামেশন। আর ডায়াবেটিস তো আমরা সবাই জানি যে ইনসুলিনের অভাবে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আপনার হেরিডেটরি, এটা হচ্ছে বংশানুক্রমিক, ঠিক আছে, অর্থাৎ বংশ পরম্পরায় বা জিনগতভাবেও এটা থাকতে পারে, যে আমার বংশে আরেকজন ছিল, এখন হচ্ছে আমারও হচ্ছে। এইটা হচ্ছে আমার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো গেল, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে। সো দেখেন কি বলা আছে, অর্থাৎ আমরা কি কি ক্রাইটেরিয়া বা কি কি বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো ডায়াগনোসিসের সময় প্রি ইক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। সো প্রথমে দেখেন রাইজ অফ ব্লাড
প্রেশারটা বেড়ে যাবে 140/90 mmHg মিলিমিটার অফ মার্কারি। সো দেখেন এখানে কি বলা আছে, এ রাইজ ইন সিস্টোলিক প্রেশার অফ অ্যাটলিস্ট 30 mmHg অর রাইজ ইন ডায়াস্টোলিক প্রেশার অ্যাটলিস্ট 15, অর্থাৎ সিস্টোলিক যে উপরেরটা 30, অবশ্যই 30 বাড়বে এবং নিচেরটা কি বলতেছে অ্যাটলিস্ট 15, ঠিক আছে, ওভার দ্য প্রিভিয়াসলি নোন ব্লাড প্রেশার। আগের যে ব্লাড প্রেশার ছিল তার চেয়ে দেখা যাচ্ছে কি সিস্টোলিকটা 30 বেশি এবং ডায়াস্টোলিকটা 15 বেশি, ঠিক আছে। এরপরে দেখেন এখানে বলছে 2 নম্বরে পিটিং ইডিমা। এখন পিটিং এডিমা আমি একটু ছবি দিয়ে দেখাই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। পিটিং এডিমাটা এই যে দেখেন, পিটিং এডিমা অর্থাৎ চাপ দিলে হচ্ছে দেখেন এই যে আঙুল দিয়ে যদি চাপ দেই সেক্ষেত্রে কিন্তু আপনার দাগটা দেখা যাচ্ছে, ঠিক আছে, হাতের যে আঙুলের যে দাগ সেটা কিন্তু দেখা যাচ্ছে, এইটাকে বলতেছি আমরা পিটিং এডিমা, ঠিক আছে। দেখেন এই যে অ্যাঙ্কেলটা ফুলে গেছে, এডিমা হয়ে গেছে, সোয়েলিং হয়েছে, ঠিক আছে। তো পিটিং এডিমা আমরা এটাকে বলতেছি। কোথায় কোথায় আমরা দেখব সেটাও একটু দেখে নেই। এডিমাটা কোথায়? ওভার দ্য অ্যাঙ্কেলস অর্থাৎ গোড়ালি পায়ের, যেটা দেখালাম। সোয়ালো ইন ফিঙ্গার্স অর্থাৎ হাতে, আঙুলে, পায়ে, ঠিক আছে। পাফি আইলিডস, পাফি মানে হচ্ছে আপনার ফোলা, ঠিক আছে। পিফি আইলিড হচ্ছে এই যে দেখেন আইলিডটা কিন্তু ফুলে গেছে, এগুলা কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আচ্ছা, এই যে আইলিডটা ফুলে গেছে দেখছেন, সো এইটা হচ্ছে পাফি আইলিডস। আর এরপরে কি আছে, ভালভাল এডিমা অর্থাৎ যে ভালভা আছে সেটা এডিমা হবে, ঠিক আছে। এই যে দেখেন আমরা যদি ভালভাটা একটু দেখি, যে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আমরা যদি দেখি, দেখেন ভালভা কিন্তু একটা এরিয়া, তাই না? এই যে দেখেন সুন্দর করে দেয়া আছে, অর্থাৎ এই যে যে ভালভা এরিয়াটা দেখা যাচ্ছে, দেখেন এই যে সুন্দর করে ইন্ডিকেট করা আছে, এই এরিয়াটা কিন্তু এডিমা হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে যে ভালভার যে এরিয়াটা দেখছি আমরা, এটা ফুলে যাবে, সো এটা হচ্ছে ভালভাল এডিমা বলতেছি আমরা। অ্যান্ড এক্সেসিভ ওয়েট গেইন 0.5 কেজি পার উইক, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে দেখবো যে কি আধা কেজি করে আমার হচ্ছে ওজন বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দেখবো। এবং দেখেন এখানে আরেকটা বলা আছে যে প্রোটিন ইউরিয়া, প্রেজেন্স অফ প্রোটিন ইন ইউরিন ইজ এ লেট ডেভেলপমেন্ট, ঠিক আছে, লেটে ডেভেলপ করবে, ঠিক আছে। এরপরে হেডএক ইন সিভিয়ার ডিজিজ, হেডএক হবে অর্থাৎ মাথা ব্যথা হবে অ্যাজ এ ওয়ার্নিং সাইন অফ ইমপেন্ডিং কনভালশন, অর্থাৎ ইমপেন্ডিং মানে হচ্ছে আসন্ন কনভালশন, ঠিক আছে, অর্থাৎ তার হচ্ছে ইক্ল্যাম্পসিয়া হতে পারে, প্রি ইক্ল্যাম্পসিয়া থেকে সেটা ইক্ল্যাম্পসিয়াতে রূপান্তর নিতে পারে, এই জন্য এটা একটা ওয়ার্নিং সাইন। বলে যে সিভিয়ার হেডএক উইথ ব্লাড ভিশন, ঠিক আছে, ঝাপসা দেখবে চোখে। এরপরে আছে ইপিগ্যাস্ট্রিক পেইন। সো ইপিগ্যাস্ট্রিক আমরা জানি যে 9টা রিজিয়নে আমরা ভাগ করি। সো আমরা ইপিগ্যাস্ট্রিক রিজিয়নটা এখানে দেখতে পাচ্ছি ছবির সাহায্যে। দেখেন ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, সবগুলা রিজিয়ন কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। ইপিগ্যাস্ট্রিক রিজিয়নটা ঠিক দেখা যাচ্ছে এই যে, আর 9টা রিজিয়নই আমরা এখানে দিয়ে দিয়েছি ছবির সাহায্যে, আপনারা দেখতে পাচ্ছেন। সো ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে কি কি আছে দেখেন, স্টমাক আছে, লিভার আছে, প্যানক্রিয়াস আছে, ডিওডেনাম আছে, স্প্লিন আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের মধ্যে আমাদের আছে। তো এই ইপিগ্যাস্ট্রিক পেইন হবে, এইগুলা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ প্রি ইক্ল্যাম্পসিয়া। কি কি ক্লিনিক্যাল ফিচার আমরা দেখতে পাবো, দেখেন প্রথমে আমরা একটু হিস্টোরিটা দেখি, যদি কি হিস্টোরি অফ HO সংক্ষেপে, হিস্টোরি অফ আদার অবস্টেটিক কোমরবিডিটি, ঠিক আছে, আদার অবস্টেটিক কোমরবিডিটি মে বি প্রেজেন্ট। এর মধ্যে কি কি হিস্টোরি পাবো, মাল্টিপল প্রেগনেন্সি, পলিহাইড্রামনিওস বলা হয়েছে, তারপরে প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, অর্থাৎ আগেই হচ্ছে হাইপারটেনশন ছিল, এবং জিডিএম, আমরা তো জিডিএম জানি যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা কি, যে প্রেগনেন্সির আগে তার ডায়াবেটিস ছিল না এবং প্রেগনেন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে তার ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে, সেইটাকে আমরা বলতেছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন
অনসেট অর্থাৎ এটা কখন হবে, এই যে প্রি ইক্লাম্পসিয়া এটা কখন হবে, অনসেট, ঠিক আছে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অ্যাপিয়ার ইউজুয়ালি, অর্থাৎ আমরা ক্লিনিক্যাল ফিচারগুলো দেখব কখন, প্রেগনেন্সির 20 সপ্তাহ পরে, আফটার, এই যে দেখেন আফটার 20 উইকস, আমরা ডেফিনেশনেও পড়লাম যে আফটার 20 উইকস। এখন সিমটমগুলো আমরা যদি দেখি, প্রথমে সিমটম দেখেন, মাইল্ড সিমটম কি আছে, স্লাইট সোয়াইলিং ওভার দ্য অ্যাঙ্কেলস, অর্থাৎ গোড়ালিতে, পায়ের গোড়ালির দিকে আমরা দেখব যে ফুলে গেছে অ্যাঙ্কেলস, ঠিক আছে, সোয়াইলিং হয়ে গেছে, ঠিক আছে। এরপরে গ্র্যাজুয়ালি, অর্থাৎ ধীরে ধীরে কি হবে, দ্য সোয়াইলিং মে এক্সটেন্ড টু দ্য ফেস, অর্থাৎ এই যে সোয়াইলিং বা ফুলে গেল সব দিকে, এটা কিন্তু ফেসেও চলে আসবে, ফেসে, তারপরে অ্যাবডোমিনাল ওয়ালে, পেটে, ঠিক আছে, ভালভা এরিয়া তো আমি দেখাইলাম, ইভেন হোল বডি, অর্থাৎ পুরো বডিও কিন্তু তার আস্তে আস্তে ফুলে যেতে পারে, এডিমা হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যালার্মিং সিমটম, আমরা অ্যালার্মিং সিমটমগুলো দেখি যে অ্যালার্মিং সিমটম এখানে কি বলা আছে, হেডেক, হেডেকের মধ্যে আছে, হেডেক অর্থাৎ মাথা ব্যথা, আমরা সবাই জানি, ফ্রন্টাল অর অক্সিপিটাল। এখন হেডেকে ফ্রন্টাল এবং অক্সিপিটাল, আমরা লোবটা একটু দেখে আসি ব্রেনের, ঠিক আছে, যে কোন এরিয়ায় আমাদের মাথাটা ব্যথা হবে। দেখেন এই হচ্ছে আমাদের ব্রেনের ইমেজটা, ফ্রন্টাল অর্থাৎ সামনের সাইডে মাথার, এই যে লাল রেড কালারে আছে সামনের যে সাইডটা ফ্রন্টাল লোব, এই সোজা মানে ঠিক এই বরাবর আমাদের মাথাটা ব্যথা হবে, এবং পিছনে দেখেন অক্সিপিটাল লোব, এই পিছন বরাবর এবং সামনে এই জায়গায় কিন্তু আমাদের মাথা ব্যথা হবে, ঠিক আছে। এগুলা কিন্তু অ্যালার্মিং সাইন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডিস্টার্ব স্লিপ, ঘুম হবে না, ডিমিনিশড ইউরিন আউটপুট, অর্থাৎ ইউরিন আউটপুটটা কমে যাবে, ঠিক আছে, তার ইউরিন আউটপুটটা কমে যাবে, দেখা যাচ্ছে কি 400 ml বা তার কম, অর্থাৎ পুরো একদিনের মধ্যে সে মাত্র 400 ml ইউরিন আউটপুট পাচ্ছি আমরা, ঠিক আছে। ইজ ভেরি অমিনাস, এখানে অমিনাস মানে হচ্ছে আপনার আশঙ্কাজনক, মানে এটা হচ্ছে অ্যালার্মিং সাইন, যেহেতু অমিনাস মানে আশঙ্কাজনক, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমরা মাত্র 400 ml ইউরিন আউটপুট পাইলাম বা তার চেয়েও কম, এটা একটা অ্যালার্মিং সাইন। তারপরে আই সিমটম, চোখে কি কি সমস্যা দেখা যাবে, ব্লারিং অর্থাৎ চোখে ঝাপসা দেখা, এবং ডিমনেস অফ ভিশন, ঠিক আছে। সো এখানে ডিমনেস মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, চোখে অস্পষ্ট দেখবে, স্পষ্ট চোখে দেখতে পাবে না সে, অস্পষ্ট দেখা, এবং ইভেন ব্লাইন্ডনেস, চোখে সম্পূর্ণভাবে নাও দেখতে পারে। আর ইপিগ্যাস্ট্রিক পেইন, এটাও দেখাইলাম যে কোন এরিয়ায় হয়, আমরা ছবিতে একটু আগে দেখাইলাম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে। দেখেন আর কি সাইন কি পাবো, অ্যাবনর্মাল ওয়েট গেইন, আমরা অ্যাবনর্মাল তার দেখব যে ওজন বৃদ্ধি হচ্ছে, তারপরে ব্লাড প্রেশার বাড়বে, ইডিমা পাবো, তারপরে সাইন্স অফ ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি কি, যখন প্লাসেন্টা পর্যাপ্ত পরিমাণে ব্লাড এবং নিউট্রিয়েন্ট সরবরাহ করতে পারবে না বাচ্চাকে, তখন সেটাকে বলতেছি আমরা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। এর মধ্যে কি আছে, স্ক্যান্টি লিকর, ঠিক আছে, স্ক্যান্টি মানে কি অল্প, হ্যাঁ, স্ক্যান্টি লিকর অর্থাৎ আপনার যে আপনার লিকরটা সেটা কিন্তু অল্প হয়ে যাবে, ঠিক আছে, এবং আইইউজিআর মে বি প্রেজেন্ট। এখানে আইইউজিআর মানে হচ্ছে ইন্ট্রা ইউট্রিন গ্রোথ রিটার্ডেশন, এটা সম্পর্কে নিচে ফুল মিনিং দেওয়া আছে, সেখান থেকে লিখে নিতে পারবেন। আরেকটা হচ্ছে পালমোনারি ইডিমা মে বি প্রেজেন্ট। তো পালমোনারি ইডিমাটা আমরা একটু দেখি যে কি, দেখেন পালমোনারি ইডিমাটা কি, ফ্লুইড জমে গেছে, ঠিক না, টু মাচ ফ্লুইড ইন দ্য লাংস, দেখেন এই যে নিচের দিকে লাংসে কিন্তু ফ্লুইড জমা হয়েছে, সো এটাকে আমরা বলতেছি হচ্ছে পালমোনারি ইডিমা। সো আমরা প্রি ইক্ল্যাম্পসিয়ার ক্ষেত্রে এই ক্লিনিক্যাল ফিচারগুলো দেখতে পাবো, এবং এইটারও কিন্তু আমি রেফারেন্স হচ্ছে ডিসি দত্তর বই থেকেই দেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা টেক্সট বুক, সো আপনারা এটা পড়তে পারেন। এখন আমরা ইনভেস্টিগেশন, ঠিক আছে, আমরা ইনভেস্টিগেশন দেখি যে কিভাবে আমরা বুঝবো যে তার হচ্ছে প্রি ইক্ল্যাম্পসিয়া হয়েছে, ঠিক আছে। এখন প্রথমে হচ্ছে ইউরিন এক্সামিনেশন, দেখেন ইউরিন এক্সামিনেশনে প্রথমে আমরা করব হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট টু ডিটেক্ট প্রোটিন ইউরিয়া। তাহলে যদি প্রশ্ন থাকে যে আমরা প্রোটিন ইউরিয়া হয়েছে এটা বুঝবো কিভাবে, কোন টেস্টের মাধ্যমে, সেটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট, ঠিক আছে। সো এতটুক দিলেই আপনাদের জন্য এনাফ। তারপরেও এখানে একটা রেশিও দিয়ে দিয়েছে, দেখেন দ্যাট ইউরিন বিকাম সলিড
অন বয়েলিং, অর্থাৎ বয়েলিং করার পরে এই ইউরিনটা সলিড হয়ে যাবে কি 10 থেকে 15 গ্রাম পার লিটার, ঠিক আছে। আচ্ছা, এবার ইউরিন আরএমই, ইউরিন আরএমই কি রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এই যে আরএমইটা দেখতেছেন ফুল মিনিং কি রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইউরিন। তখন আমরা যদি ইউরিন এক্সামিনেশন করি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে কি পাবো, দেখেন হায়ালাইন্স ক্যাস্ট, তারপরে ইপিথেলিয়াল সেলস অর ইভেন ফিউ আরবিসি, আমরা কিছু আরবিসিও পাবো, রেড ব্লাড সেলও পাবো। এরপরে 24 আওয়ার্স ইউরিন কালেকশন ফর প্রোটিন মেজারমেন্ট, প্রোটিনের পরিমাণ ইউরিনে মাপার জন্য আমরা ইউরিনটা 24 ঘন্টা কালেকশনে রাখবো। এরপরে দেখেন কি বলা আছে ব্লাড এক্সামিনেশন। আগেরটা হচ্ছে আমার গেল ইউরিন এক্সামিনেশন, এখন ব্লাড এক্সামিনেশন। ব্লাড এক্সামিনেশনের মধ্যে কি আছে, সিরাম ইউরিক অ্যাসিড লেভেল। আমরা যদি ব্লাডটা এক্সামিনেশন করি তাহলে কি দেখতে পাবো, সিরাম ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে গেছে, ঠিক আছে। দেখেন কি বলছে, এ সেরাম ইউরিক অ্যাসিড লেভেল ইজ দ্য বায়োকেমিক্যাল মার্কার অফ দ্য প্রি ইক্লেমসিয়া, এটা একটা বায়োকেমিক্যাল মার্কার, ঠিক আছে। আর রেইজড সেরাম ইউরিক অ্যাসিড লেভেল কত, এটাও দেওয়া আছে, দেখেন 4.5 mg/dl, অর্থাৎ 4.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। এর চেয়ে যদি বেড়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে প্রি ইক্ল্যাম্পসিয়া হয়েছে, অর্থাৎ 4.5 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যদি আমরা পাই এই সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা ব্লাডের মধ্যে, তাহলে আমরা বুঝবো যে তার প্রি ইক্ল্যাম্পসিয়া হয়েছে। এরপরে আমরা আদার্স দেখি, এগুলো কিন্তু সবই ব্লাড টেস্ট, ঠিক আছে। দেখেন আদার পজিটিভ ফাইন্ডিং, আমরা আরও কি পাবো, সিরাম ক্রিয়েটিনাইন, সিরাম ক্রিয়েটিনাইন মে বি মোর দ্যান 1 গ্রাম পার ডেসিলিটার। সিরাম ক্রিয়েটিনাইন এটা কিন্তু একটা কিডনি টেস্ট, কিডনি ফাংশন ঠিকঠাক আছে কিনা এটার জন্য এটা আমরা দেখি, ঠিক আছে। সো এটা আমরা দেখবো যে 1 ml পার ডেসিলিটার বা তার চেয়েও উপরে চলে গেছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব দেয়ার মে বি থ্রোম্বোসাইটোপেনিয়া অর অ্যাবনর্মাল কোয়াগুলেশন প্রোফাইল অফ ভ্যারিং ডিগ্রি, অর্থাৎ কোয়াগুলেশন দেখবো আমরা, ব্লাড ক্লটিং যেটা, ঠিক আছে। দেখেন এরপরে কি বলা আছে, হ্যাপাটিক এনজাইম মে বি রেইজড, অর্থাৎ যে লিভারের যে এনজাইম আছে হ্যাপাটিক সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর কি বলা আছে, ব্লাড ইউরিয়া মে বি নর্মাল অর স্লাইটলি রেইজড, ব্লাড ইউরিয়া লেভেলটা নর্মালও থাকতে পারে এবং কিছুটা বাড়তে পারে। আরেকটা কি ইউএসজি অফ দ্য প্রেগনেন্সি, অর্থাৎ আমরা কিন্তু আল্ট্রাসোনো করব, ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফিও করব প্রেগনেন্সি প্রোফাইলটা দেখার জন্য, ঠিক আছে। এখন আমরা দেখেন কি দেখব হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, অর্থাৎ আমরা কোন কোন নীতি অনুসরণ করে প্রি ইক্ল্যাম্পসিয়াটা ম্যানেজ করব, ঠিক আছে। আমরা সরাসরি পয়েন্টে চলে আসি। দেখেন কি বলছে, টু রিলিভ এডিমা, অর্থাৎ যে সয়েলিং হয়েছে সেটা রিলিভ করব। টু রিডিউস ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা কম করব। রিডিউস দ্য রিস্ক ফ্যাক্টর অ্যান্ড চান্স অফ ম্যালিগনেন্ট হাইপারটেনশন, অর্থাৎ আমরা রিস্ক ফ্যাক্টর এবং রিস্ক ফ্যাক্টরটা কমাবো এবং চান্স অফ ম্যালিগনেন্ট হাইপারটেনশন, ম্যালিগনেন্ট হচ্ছে মারাত্মক হাইপারটেনশন, ঠিক আছে, সেটা কমাবো। এবং বলছে কি নো স্পেসিফিক থেরাপি ফর প্রোটিন ইউরিয়া, প্রোটিন ইউরিয়া আমরা যে ইউরিনের মধ্যে প্রোটিন পাইলাম সেটার জন্য স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট বা থেরাপি নাই, হুইচ অটোমেটিকলি সাবসাইড উইথ দ্য কারেকশন অফ হাইপারটেনশন। কি বলছে, এই হাইপারটেনশন যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে প্রোটিন ইউরিয়াটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমার অবজেক্টিভস, এখানে দেখেন অবজেক্টিভসও দিয়ে দিছে, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট টু কারেক্ট অর স্টেবিলাইজ দ্য অল্টার্ড ফিজিওলজি, অর্থাৎ আমার ফিজিওলজিটা চেঞ্জ হয়ে গেছে, নর্মাল ফিজিওলজি, ব্লাড প্রেশারটা যেমন নর্মাল 120/80 সেটা কিন্তু নাই, তাহলে ওইটা আমার কারেক্ট করতে হবে। তারপরে প্রিভেনশন অফ ইক্ল্যাম্পসিয়া, অর্থাৎ প্রি ইক্ল্যাম্পসিয়া হইলে কিন্তু আবার ইক্ল্যাম্পসিয়া হইতে পারে, এবং বলছে আদার কমপ্লিকেশনস অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, আর প্রি ইক্ল্যাম্পসিয়ার অন্যান্য কমপ্লিকেশন যাতে না হয় আমার সেটাও অবজেক্টিভ থাকবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর আরেকটা কি বলছে, ডেলিভারি অফ হেলদি বেবি ইন অপটিমাল টাইম, অর্থাৎ একটা সন্তোষজনক সময়ে আমি যেন একটা হেলদি বেবি ডেলিভারি করতে পারি উইথ মিনিমাল ম্যাটার্নাল মর্টালিটি, অর্থাৎ মিনিমাল খুব ম্যাটার্নাল মর্টালিটি যেন মিনিমাল থাকে, সেটা হচ্ছে মানে কম থাকে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, ঠিক আছে, এই প্রি ইক্ল্যাম্পসিয়া ম্যানেজমেন্টের অবজেক্টিভ। এখন আমরা দেখব হচ্ছে ম্যানেজমেন্ট অফ প্রি ইক্ল্যাম্পসিয়া বা ট্রিটমেন্ট অফ
প্রি ইক্ল্যাম্পসিয়া, ঠিক আছে। দেখেন কি বলছে, এটা কিন্তু আপনার প্যাসেজ আকারে অনেক সময় আসে আপনাদের থার্ড ইয়ারের পরীক্ষায়, যে দেখেন এ পেশেন্ট কাম উইথ অ্যান্টিপার্টাম ইক্ল্যাম্পসিয়া 37 উইকস, ম্যানেজ দ্য কেস, এরকম দেওয়া থাকে, বা 38 উইকসে আসছে সিভিয়ার প্রি ইক্ল্যাম্পসিয়া নিয়ে আপনি ম্যানেজ করেন। সো দেখেন ম্যানেজমেন্টটা কি, জেনারেল ম্যানেজমেন্ট। প্রথমে দেখেন আর্জেন্ট হসপিটালাইজেশন, তাকে দ্রুত হচ্ছে হসপিটালে ভর্তি করতে হবে। অ্যাডিকুয়েট রেস্ট, তাকে রেস্টে রাখতে হবে। ডায়েট কি আছে, ডায়েট শুড কন্টেন অ্যাডিকুয়েট, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কি প্রোটিন এবং ফ্লুইড ইনটেক ইজ রেস্ট্রিক্টেড, এই কথাটা অ্যাডিকুয়েট প্রোটিন থাকবে, ফ্লুইড ইনটেক রেস্ট্রিকশনে থাকবে, ঠিক আছে। প্রোটিন থাকবে কিন্তু ফ্লুইড ইনটেক অনেক বেশি রেস্ট্রিকশনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে দেখেন অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি, অর্থাৎ আমরা হাইপারটেনশনে যে ড্রাগগুলো ইউজ করি সেগুলাই দেখেন কিছু কিছু আমাদের লিমিটেশন আছে। কি বলছে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস আর লিমিটেড ভ্যালু ইন কন্ট্রোলিং ব্লাড প্রেশার ডিউ টু প্রি ইক্ল্যাম্পসিয়া। দেখেন কি কি ড্রাগ ইউজ করা হয় ওরালি, অর্থাৎ ট্যাবলেট ফর্মে যেগুলা আমরা দেই, মিথাইল ডোপা মোস্ট কমনলি ইউজ করা হয়, মিথাইল ডোপা, নেফিডিপিন, লেবিটালল, হাইড্রোলাজিন। এরপর প্যারেন্টেরাল বা আইভি রুটে আমরা কোন কোন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলা দেই, দেখেন আইভিতে লেবিটালল, হাইড্রোলাজিন, নাইট্রোগ্লাইসেরিন, এইগুলো আমরা সব আইভিতে দেই বা প্যারেন্টেরাল রুটে দেই, ঠিক আছে। এখন দেখেন প্রোফাইল্যাকটিক অ্যান্টি কনভালসিং থেরাপি, ঠিক আছে। এরপরে কি আছে দেখেন, ইন কেস অফ সিভিয়ার প্রি ইক্ল্যাম্পটিক টক্সিমিয়া প্রোফাইল্যাক্সিস অফ কনভালশন কি খিঁচুনি হইতে পারে না, কনভালশন অর্থাৎ খিঁচুনি, ঠিক আছে। ওই পেশেন্টের যদি খিঁচুনি হয় সেটা আমরা কোন ড্রাগ দিব, সেক্ষেত্রে MgSO4 অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট অ্যাট লোয়ার ডোজ, ম্যাগনেসিয়াম সালফেট লোয়ার ডোজে আমরা দিব এই প্রি ইক্ল্যাম্পসিয়াটা কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেটটা দিব, এটা মনে রাখবেন, গুরুত্বপূর্ণ খুব, ঠিক আছে। এরপরে ডাইইউরেটিক্সের কথা বলা হয়েছে, দেখেন কি বলছে, ডাইইউরেটিক্স যেহেতু এডিমা আছে, বাট ডাইইউরেটিক্স আমাদের দেয়া যাবে না। ডাইইউরেটিক্সটা কি, যেমন হচ্ছে কি বলে ফ্রুসিমাইড, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে ডাইইউরেটিক্স, যেগুলো অতিরিক্ত ফ্লুইড আমাদের বডি থেকে বের করে দেয়, সেগুলোকে আমরা বলতেছি ডাইইউরেটিক্স। ডাইইউরেটিক্স কি দেখেন, দ্য ডাইইউরেটিক্স শুড নট বি ইউজ ইনজুডিসিয়াসলি, অর্থাৎ বিবেচনাহীনভাবে, অ্যাজ দে কজ ডিমিনিশড প্লাসেন্টাল পারফিউশন। এখানে কি বলছে, আমরা যদি এই ডাইউরেটিক দেই তাহলে হচ্ছে প্লাসেন্টাল যে পারফিউশন, অর্থাৎ প্লাসেন্টার যে রক্ত সঞ্চালন সেইটা কিন্তু কমে যাবে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাবে এবং দস কজ ফেটাল হার্ম, অর্থাৎ বাচ্চার ক্ষতি হয়ে যাবে। ডাইউরেটিক্স এই জন্য আমরা ব্যবহার করব না। আমরা উপরে দেখছিলাম, ঠিক আছে, ছবিটা আমরা দেখলে আরও দেখেন এই যে প্লাসেন্টা দেখা যাচ্ছে এবং এই প্লাসেন্টা থেকেই কিন্তু আমবিলিক্যাল কর্ডের সাহায্যে কিন্তু এই যে রক্ত সঞ্চালনটা হচ্ছে ফেটাসে, ঠিক আছে। সো এইটা আমরা হচ্ছে ডাইউরেটিক দিব না এই কারণে। এরপরে দেখেন সেডেটিভস, অর্থাৎ সেডেটিভ তো আমরা জানি যে ঘুমের জন্য যেগুলো ইউজ করা হয়। দেখেন কি বলছে, টু কাট ডাউন ইমোশনাল ফ্যাক্টর কমানোর জন্য মাইল্ড সেডেটিভ মে বি গিভেন such as diazepam 5 mg or phenobarbital 60 mg at bedtime orally, অর্থাৎ ঘুমানোর পূর্বে, স্বাভাবিকভাবে 30 মিনিট আগে দেওয়া হয়, ঠিক আছে। ডায়াজিপাম বা ফেনোবারবিটন 60 mg রাতে ঘুমানোর পূর্বে, বেড টাইম এই জন্য, ঠিক আছে। বেড টাইম মানে ওই যে ঘুমানোর পূর্বে, হ্যাঁ। এরপরে মেইনটেনিং এ প্রোগ্রেস চার্ট, একটা প্রোগ্রেস চার্ট আমাদের মেনটেন করতে হবে। কি দেখেন, ব্লাড প্রেশার 4 টাইমস এ ডে, দিনের মধ্যে 4 বার ব্লাড প্রেশারটা আমরা দেখব এবং সেটা ডকুমেন্টেশন করব। স্টেট অফ এডিমা অ্যান্ড ডেইলি ওয়েট, আমরা এডিমাটা কোন পর্যায়ে আছে তার এবং তার ওজন কী পরিমাণে বাড়তেছে, ওজনও নিব। ফ্লুইড ইনটেক অ্যান্ড ইউরিন আউটপুট চার্ট, সে কতটুকু ফ্লুইড নিচ্ছে এবং আমরা কতটুকু ইউরিন পাচ্ছি 24 ঘন্টায়, সেইটাও আমরা চার্টটা মেইনটেইন করব, ঠিক আছে। এরপরে ডেইলি ইউরিন এক্সামিনেশন ফর প্রোটিন, আমরা দেখব যে ইউরিনের মধ্যে আমরা কি পরিমাণ প্রোটিন পাচ্ছি। ইফ প্রেজেন্ট এস্টিমেশন অফ টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন ইন 24 আওয়ার্স টাইম, অর্থাৎ এস্টিমেশন কি অনুমান, এস্টিমেশন
অর্থাৎ হচ্ছে আপনার অনুমান করতে হবে যে মোটামুটি 24 ঘন্টায় কতটা প্রোটিন যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে নিশ্চিত হব, ঠিক আছে। এরপরে ব্লাড এক্সামিনেশন আমরা যেটা দেখলাম ওই আগে পড়লাম কি কি আছে দেখেন। অ্যাটলিস্ট উইকলি অর্থাৎ সপ্তাহে তো একবার টেস্ট করাই লাগবে। কি বলছে, হেমাটোক্রিট, তারপরে প্লাটিলেট কাউন্ট, ইউরিক অ্যাসিড, সেরাম ক্রিটেনাইন, লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে। তারপরে অপথালমিক এক্সামিনেশন। অপথালমিক মানে হচ্ছে কি চোখ পরীক্ষা করব আমরা, যে তার হচ্ছে ব্লাড ভিশন অস্পষ্ট দেখতে পাচ্ছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে অপথালমিক এক্সামিনেশন, তার চোখটা পুরোপুরি আমরা এক্সামিনেশন করব। এরপরে কি ফেটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট, আমরা ফেটাল ঠিক বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেইটাও আমরা অ্যাসেস করব। এরপরে অবস্টেটিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। অবস্টেটিক ম্যানেজমেন্ট কি বলছে, কিছু কিছু নির্দিষ্ট ফিচার আছে সেইটার উপরে কিন্তু অবস্টেটিক ম্যানেজমেন্ট অর্থাৎ লেবারের যে ম্যানেজমেন্ট সেইটা আপনার ডিপেন্ড করে। যেমন এখানে বলা আছে যে সিভিয়ারিটি অফ প্রি ইক্ল্যাম্পসিয়া, এই প্রি ইক্ল্যাম্পসিয়াটা কোন পর্যায়ে আছে, অনেক বেশি কিনা, ঠিক আছে। ডিউরেশন অফ প্রেগনেন্সি তার কত সপ্তাহ হয়েছে, ঠিক আছে। রেসপন্স টু ট্রিটমেন্ট করায় সে ঠিকঠাক মতো রেসপন্স করতেছে কিনা। দেখেন কি বলছে, একটা নোটে দেওয়া আছে, দ্য ডিসিশন অলওয়েজ গোজ ইন ফেভার অফ দ্য মাদার। সে মা যা যেভাবে বলবে ট্রিটমেন্ট চালাইতে সেইভাবেই কিন্তু ট্রিটমেন্ট চলবে। আচ্ছা, এখন দেখেন ইফ দ্য ম্যাটার্নাল কন্ডিশন অ্যান্ড রেসপন্স টু দ্য ট্রিটমেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ সেই আমরা যে ম্যাটার্নাল কন্ডিশন মায়ের যে বর্তমান অবস্থা এবং সে যদি আমরা যে ট্রিটমেন্ট দেওয়ার পর সেটা যদি সন্তোষজনকভাবে দেখি যে না ঠিক হচ্ছে, তাহলে প্রেগনেন্সি উইল বি কন্টিনিউ আপ টু টার্ম। আমরা নর্মাল ডেলিভারির জন্য সেই 40-42 সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করব, 40 সপ্তাহ পর্যন্ত। অ্যান্ড আফটার টার্ম অর্থাৎ টার্ম হওয়ার পরে 40 সপ্তাহ হওয়ার পরে টার্মিনেশন অফ প্রেগনেন্সি উইল বি ডান অ্যাকর্ডিংলি, অর্থাৎ ট্রিটমেন্টে সে যদি সাড়া দেয় আমাদের যে ট্রিটমেন্টগুলো আছে তাহলে আমরা টার্ম পর্যন্ত অপেক্ষা করব এবং নর্মাল ডেলিভারি করব। এরপরে কি বলছে, ইফ ম্যাটার্নাল কন্ডিশন আর রেসপন্স টু ট্রিটমেন্ট ইজ নট স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ ট্রিটমেন্ট দিয়েও কোনো কাজ হচ্ছে না প্রি ইক্ল্যাম্পসিয়াতে, তখন কি করব, দ্য ট্রিটমেন্ট চয়েস ইমিডিয়েটলি টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইরেসপেক্টিভ অফ ফেটাল আউটকাম, অর্থাৎ বাচ্চার যদি ক্ষতিও হয়ে যায় তাহলেও কিন্তু কিছু করার নাই, তাহলে কিন্তু মা মারা যাবে, ঠিক আছে। সো এটাই বলতেছে যে তখনই আমার ডেলিভারি করাই ফেলতে হবে। এখন এই টার্মিনেশন অফ প্রেগনেন্সি অর্থাৎ ডেলিভারিটা আপনি কিভাবে করাবেন, দেখেন ইন্ডাকশন অফ লেবার, ঠিক আছে, অর্থাৎ ডেলিভারিটা আমরা আগেই করাই ফেলবো। দেখেন মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল মেথড, আমি দুইটা পদ্ধতির কথা বলবো। মেডিকেল মেথড যদি বলি, যেমন অক্সিটোসিন দিলাম আমরা, দ্রুত ইউটেরিন কন্ট্রাকশন হয়ে গেল এবং প্রেগনেন্সি হয়ে গেল, মেডিকেল। এবং সার্জিক্যাল কি বলবো, সার্জিক্যালে মনে করেন যে অ্যামনিওটমি, অর্থাৎ অ্যামনিওটিক যে স্যাক আছে সেইটা আমরা ফুটো করে দিচ্ছি অ্যামনিওটিক স্যাকটা, তাহলে কি ওইটা স্টিমুলেট করে, ঠিক আছে, অ্যামনিওটমি বলে, ঠিক আছে। অ্যামনিওসেন্টেসিস হচ্ছে আর একটা প্রসিডিওর, সেটা হচ্ছে আমরা অ্যামনিওটিক ফ্লুইড চেক করি সেটা ঠিকঠাক আছে কিনা, সেটা আবার আলাদা জিনিস। সো এভাবে আমরা করতে পারি। এবং সিজারিয়ান সেকশন, এটাও তো আপনার সার্জিক্যালের মধ্যেই পড়ে গেল, ঠিক আছে। আর আরেকটা কি বলা আছে দেখেন, কেয়ার অফ দ্য পেশেন্ট ডিউরিং পিওরপেরিয়াম, অর্থাৎ পিওরপেরিয়াম হচ্ছে ডেলিভারির 6 সপ্তাহ পর্যন্ত, যে ডেলিভারির পরে যে 6 সপ্তাহ সেটাকে আমরা বলি হচ্ছে পিওরপেরিয়াম পিরিয়ড, ঠিক আছে। দেখেন কি বলছে, ক্লোজ অবজারভেশন অফ দ্য পেশেন্ট অ্যাটলিস্ট 48 আওয়ার্স, অর্থাৎ সেই পেশেন্টকে আমরা অ্যাটলিস্ট 48 ঘন্টার জন্য কি করব, মানে অবজারভেশনে রাখবো। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুড বি কন্টিনিউড, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা আমার কন্টিনিউ অর্থাৎ চলবে। ওই যে মিথাইল ডোপা বা আমরা ওরালি করে দেওয়া হয় ম্যাক্সিমাম। দেখেন কোন পর্যন্ত আমরা কন্টিনিউ করব অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, দেখেন ডিপিটি অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যতক্ষণ না পর্যন্ত 100 বা 100-র কমে নামবে ততক্ষণ পর্যন্ত আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলা কন্টিনিউ করব। যখন 100 বা 100-র কমে যাবে তখন আমরা সেই মেডিসিন নেওয়াটা বন্ধ করব, ঠিক আছে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেওয়া বন্ধ করব তখন। এখন বলছে পেশেন্ট শুড বি কেপ্ট ইন দ্য হসপিটাল টিল the BP is brought down to a safe level and protein urea disappears, অর্থাৎ ওই পেশেন্টকে আমরা কতক্ষণ পর্যন্ত হসপিটালে রাখবো, যতক্ষণ পর্যন্ত ব্লাড প্রেশারটা একটা
কি বলবো, মানে মোটামুটি নর্মাল না হয় এবং প্রোটিন ইউরিয়া ডিসঅ্যাপিয়ার, যতক্ষণ পর্যন্ত তার প্রোটিন ইউরিয়াটা ঠিক না হয় সেই পর্যন্ত আমরা ওই পেশেন্টকে হসপিটালে রাখবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রি ইক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট। এখন দেখব যে আমরা কমপ্লিকেশন অফ প্রি ইক্ল্যাম্পসিয়া। প্রি ইক্ল্যাম্পসিয়ার কমপ্লিকেশন কি কি আছে দেখেন। প্রথমে আছে ম্যাটার্নাল কমপ্লিকেশন, অর্থাৎ মায়ের কি কি সমস্যা হবে। হ্যাঁ, ম্যাটার্নাল দেখেন ডিউরিং প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির সময় কি হবে। প্রেগনেন্সির সময় প্রি ইক্ল্যাম্পসিয়া হয়ে যাবে। প্রি ইক্ল্যাম্পসিয়া থেকে ইক্ল্যাম্পসিয়া হয়ে যাবে 2% ওমেনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। কি বলছি প্রি ইক্ল্যাম্পসিয়া সম্পর্কে দেখেন, ইক্ল্যাম্পসিয়ার ডেফিনেশন এটা। হোয়েন প্রি ইক্ল্যাম্পসিয়া কমপ্লিকেটেড উইথ কনভালশন অ্যান্ড কোমা ইজ কল্ড ইক্ল্যাম্পসিয়া, অর্থাৎ খিঁচুনি হবে এবং পেশেন্ট কোমায় চলে যেতে পারে, এই প্রি ইক্ল্যাম্পসিয়ার একটা স্টেজ, তখন আমরা সেটাকে বলবো ইক্ল্যাম্পসিয়া। ঠিক আছে, আগে প্রি ইক্ল্যাম্পসিয়া হয়, তারপরে কিন্তু ইক্ল্যাম্পসিয়া হয়। এরপরে বলতেছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ। অ্যান্টিপার্টাম হ্যামোরেজটা কি, 28 সপ্তাহর পরে যে হ্যামোরেজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, অর্থাৎ 28 উইক অফ জেস্টেশন যে হ্যামোরেজটা হয় সেটাকে আমরা অ্যান্টিপার্টাম হ্যামোরেজ হিসেবে ধরবো। এবং এইটার একটা কজ দিয়ে দিচ্ছে প্লাসেন্টা অ্যাব্রাপশন, অর্থাৎ প্লাসেন্টা যদি ডিঅ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে, প্লাসেন্টাটা যদি ডিঅ্যাটাচ হয়ে যায়, অ্যাব্রাপ্ট হয়ে যায়, অর্থাৎ ছিঁড়ে যায়, তখন হচ্ছে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ হতে পারে। এরপরে বলছে আমার অলিগুরিয়া। অলিগুরিয়াটা কি, ইউরিন আউটপুটটা কমে যাবে। দেখেন বলছে কি, বাংলায় সুন্দর করে লেখা আছে যে জলপানের পরিমাণের তুলনায় প্রস্রাবের স্বল্পতা, আমার ইউরিন আউটপুট একদম এক কথায় কম। এরপরে বলছি অ্যানিউরিয়া। অ্যানিউরিয়াটা কি, এতে মনে রাখবেন যে অ্যাবসেন্ট। হ্যাঁ, এতে অ্যাবসেন্ট। অ্যানিউরিয়া মানে কি, অ্যানিউরিয়া মানে হচ্ছে ইউরিন একদমই আসবে না, অর্থাৎ ইউরিনেশনটাই তার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাবসেন্স অফ ইউরিন, সেটা হচ্ছে অ্যানিউরিয়া। সো অ্যানিউরিয়া এটা হচ্ছে কি, দেখেন কেন হতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিওর যদি হয়ে যায়, কিডনি ফেলিওর যদি হয়ে যায়, তখন আমরা এই অ্যানিউরিয়াটা পাবো, যে অ্যাবসেন্স অফ ইউরিন, তার ইউরিন আউটপুটে একদম জিরো নাই। কার্ডিয়াক ফেলিওর অর্থাৎ হার্ট ফেলিওর। এরপরে আছে হেল্প সিনড্রোম। হেল্প সিনড্রোমের আবার ফুল মিনিং আছে। হ্যাঁ, হেল্প সিনড্রোমের ফুল মিনিংটা হচ্ছে এইসে হচ্ছে আপনার হেমোলাইসিস। ঠিক আছে, হেমোলাইসিসটা কি, আরবিসিটা ফেটে যায়। হ্যাঁ, আরবিসি রাপচার হয়ে যায়, সেটাকে বলতেছি আমরা হেমোলাইসিস। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে এইস গেল। এরপরে ইএলএল, এটা হচ্ছে কি আপনার এলিভেটেড লিভার এনজাইম, অর্থাৎ লিভারের যে এনজাইম আছে সেগুলা বেড়ে যায়। হ্যাঁ, আর পিতে হচ্ছে প্লাটিলেট কাউন্ট, এটাও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যায়। সো এটাকে আমরা একসাথে বলতেছি হেল্প সিনড্রোম। এরপরে দেখেন ডিমনেস অফ ভিশন, অর্থাৎ সে চোখে অস্পষ্ট দেখতেছে, অ্যান্ড ইভেন ব্লাইন্ডনেস, সে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, কমপ্লিকেশন যেগুলো, এগুলো ম্যাটার্নাল। প্রিম্যাচিউর লেবার। ঠিক আছে, এখন দেখেন প্রিম্যাচিউর লেবার কোনটা, সেটা হচ্ছে যদি 20 সপ্তাহের পরে, অর্থাৎ 20 সপ্তাহের পরে এবং 37 সপ্তাহ আগে যদি ডেলিভারিটা হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি প্রিম্যাচিউর লেবার। কি বললাম, 20 সপ্তাহর পরে এবং 37 সপ্তাহর আগে, অর্থাৎ 20 থেকে 37 সপ্তাহের মধ্যে যদি ডেলিভারিটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি প্রিটার্ম লেবার। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি সবগুলা। এখন হচ্ছে ডিউরিং লেবারের সময়। হ্যাঁ, লেবারের সময় কি হবে, ইক্ল্যাম্পসিয়া হবে, পোস্টপার্টাম হ্যামোরেজ, আরেকটা হচ্ছে শক। তো পোস্টপার্টাম হ্যামোরেজটা কি, পোস্টপার্টাম হ্যামোরেজটা হচ্ছে, আমরা জানি যে ডেলিভারির সময়ে, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির সময় 500 ml ব্লাড লস হয়। কত ml, 500 ml। এখন 500 ml এর নর্মাল ডেলিভারি যদি 500 ml এর চেয়ে বেশি ব্লাড লস হয়, সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে পোস্টপার্টাম হ্যামোরেজ। 500 ml এর বেশি লস হয়ে গেলে পোস্টপার্টাম হ্যামোরেজ। আর যদি সিজার করি, সেক্ষেত্রে সিজারে কিন্তু 1000 ml ব্লাড লস হয়। ঠিক আছে, 1 লিটার, তাহলে সিজারে যদি 1 লিটারের বেশি ব্লাড লস হয়, সেটাকেও আমরা বলতেছি পোস্টপার্টাম হ্যামোরেজ। ঠিক আছে, আর এরপরে আছে কি শকটা কি, আমরা সবাই জানি শকটা কি, শকটা হচ্ছে টিস্যু হাইপক্সিয়া। ঠিক আছে, শকটা হচ্ছে টিস্যু হাইপক্সিয়া, যেখানে অক্সিজেন ডেলিভারিটা কমে যায়। ঠিক আছে,
আচ্ছা, এরপরে ইক্ল্যাম্পসিয়া, এটা তো জানি। পিওরপেরাল সেপসিস, পিওরপেরিয়াম পিরিয়ডটা আমি কিন্তু বলছি যে আমার পিওরপেরিয়াম পিরিয়ডটা হচ্ছে কি বার্থের ডেলিভারির 6 সপ্তাহ পর্যন্ত, সেটাকে আমি বলতেছি পিওরপেরিয়াম পিরিয়ড, ঠিক আছে। এখন ইক্ল্যাম্পসিয়া দেখতে পাবো কি, এরপরে হচ্ছে পিওরপেরাল সেপসিস, অর্থাৎ জেনিটাল ট্র্যাক্টে যে ইনফেকশন হয় ডেলিভারির পরে, ইনফেকশন হয়ে গেলে, এটা এক কথায় হচ্ছে ইনফেকশন অফ জেনিটাল ট্র্যাক্ট, সেটাকে বলতেছি পিওরপেরাল সেপসিস। আর শক্ত একবার বলা হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি ইন্ট্রাইউটেরিন ডেথ, অর্থাৎ বাচ্চা ইউটেরাসের মধ্যেই মারা যেতে পারে। এগুলো সব হচ্ছে ফেটাল কমপ্লিকেশন, অর্থাৎ বাচ্চার কি কি সমস্যা হবে। ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন, অর্থাৎ বাচ্চার ঠিকঠাক মতো গ্রোথ হবে না, গ্রোথটা রিটার্ডেশন মানে হচ্ছে বাধাগ্রস্ত, ওই বাচ্চার গ্রোথটা বাধাগ্রস্ত হয়ে যাবে। বার্থ অ্যাসপিক্সিয়া, অর্থাৎ কি শ্বাসরোধ বলতেছে, এই বার্থ অ্যাসপিক্সিয়া হচ্ছে ঠিকঠাক মতো শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, ফলে কি হবে, ব্রেনে হচ্ছে ব্লাড ফ্লোটা ঠিকঠাক মতো হবে না, এবং অক্সিজেন এবং ব্লাড ফ্লো দুইটাই কমে যাবে ব্রেনে বাচ্চা, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রি ম্যাচিউরিটি। প্রি ম্যাচিউরিটি তো বললাম যে 37 সপ্তাহর পূর্বে, যদি 37 সপ্তাহর পূর্বে জেস্টেশনাল এজের পূর্বে যদি ডেলিভারি হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি প্রি ম্যাচিউর বার্থ বা প্রি ম্যাচিউরিটি। এবার রিমোট কিছু কমপ্লিকেশন দেওয়া আছে, দেখেন। রেসিডিউয়াল হাইপারটেনশন, রেসিডিউয়াল হাইপারটেনশন মানে হচ্ছে একদম পার্মানেন্ট। প্রিক্ল্যাম্পসিয়া হইল তার প্রেগনেন্সিতে, এবং দেখা যাচ্ছে যে তার লেবার ডেলিভারি সব কিছুই হয়ে গেল, তারপরে দেখা গেল তার কি রেসিডিউয়াল, অর্থাৎ পার্মানেন্টলি তার হাইপারটেনশন হয়ে গেল। আরেকটাকে রিকারেন্ট প্রিক্ল্যাম্পসিয়া, আবার পরবর্তীতে আবার প্রিক্ল্যাম্পসিয়া হলো পরবর্তী ডেলিভারিতে বা পরবর্তী প্রেগনেন্সিতে, ঠিক আছে। তো এটা রিকারেন্ট, বারবার হইতে পারে, এগুলো হচ্ছে রিমোট কমপ্লিকেশন। সো এটাও ডিসি দত্তর টেক্সট বুক থেকে আমি রেফারেন্স দিছি, এখান থেকে নেওয়া হয়েছে। সো এই হচ্ছে আপনাদের প্রিক্ল্যাম্পসিয়ার কমপ্লিকেশন। এখন আমরা দেখি প্রিক্ল্যাম্পসিয়া প্রিভেনশন, তুমি কিভাবে প্রিক্ল্যাম্পসিয়াটা প্রতিরোধ করতে পারবা, প্রিভেন্ট করতে পারবা, ঠিক আছে। প্রিভেনশন প্রথমে বলছে কি, রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ। তুমি রেগুলার অ্যান্টিনেটাল, প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল চেক আপটা রেগুলার করতে হবে। দেখেন কি বলছে যে রেগুলার অ্যান্টিনেটাল ANC সংক্ষেপে, অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ফর র্যাপিড অর আর্লি ডিটেকশন, অর্থাৎ আমরা আগেই কিন্তু এটা শনাক্ত করতে পারি। ওয়েট গেইন অর টেন্ডেন্সি, রেইজ ব্লাড প্রেশার, সিরাম, ইউরিক অ্যাসিড লেভেল, এইগুলো তো আমরা সব ওই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে দেখলাম। এগুলো যদি বেশি পাই অ্যান্টিনেটাল পিরিয়ডে, তাহলে বুঝতে হবে যে তার প্রিক্ল্যাম্পসিয়া হতে পারে। ব্যালেন্স ডায়েটটাও কিন্তু তার ব্যালেন্স হতে হবে। প্রোটিন দেব হাই প্রোটিন ডায়েট থাকবে, লো সল্ট ডায়েট থাকবে। হাই প্রোটিন লো সল্ট, অর্থাৎ আমরা তো জানি যে হাইপার টেনশনে কি সল্ট রেস্ট্রিক্টেড ডায়েটে থাকে, তাই না। ফিশ অয়েল, ঠিক আছে, মাছের তেল। তারপরে এটা হচ্ছে কি সেরাম ক্যালসিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে সেরাম ক্যালসিয়াম 2 গ্রাম পার ডে, ঠিক আছে। তারপরে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সালফেট ট্যাবলেট ফর্মে আমরা এগুলা দিতে পারি। এরপরে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন 2 গ্রাম পার ডে আমরা দিতে পারি। দেখেন, রিডিউসেস দ্য রিস্ক অফ জেস্টেশনাল হাইপারটেনশন। এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিলে কিন্তু এই জেস্টেশনাল হাইপারটেনশনের এটার চান্স কিন্তু কমে যায়। তারপর কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিতে পারি, যেমন ভিটামিন A, ভিটামিন C, ভিটামিন E সাপ্লিমেন্ট ফ্রম 20 উইকস অফ প্রেগনেন্সি, অর্থাৎ 20 সপ্তাহ থেকেই আমরা কিন্তু এগুলা দিতে পারি। এরপরে অ্যান্টি থ্রোম্বোলাইটিক এজেন্ট, ঠিক আছে, অ্যান্টিকোয়াগুলেন্ট, যে লো ডোজ অ্যাসপিরিন অফ 60 mg ডেইলি, ঠিক আছে। এরপরে আরেকটা আছে হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন, এগুলো কিন্তু মলিকুলার ওয়েট কিন্তু খুবই লো, ঠিক আছে। দেখেন কি বলছে, ইজ ইউজফুল ইন ওম্যান উইথ থ্রোম্বোফিলিয়া, ঠিক আছে। সো থ্রোম্বোফিলিয়াটা আবার কি, এটা হচ্ছে একটা ব্লাড কোয়াগুলেশন, ঠিক আছে। এটা কিসের রিক্স, থ্রোম্বোসিস, অর্থাৎ থ্রোম্বাস ফর্মেশন, ব্লাড ক্লটিং হতে পারে, অ্যান্ড হাই রিস্ক প্রেগনেন্সি। এখন লাস্টে নোট দেওয়া আছে কি, প্রি-ইক্ল্যাম্পসিয়া ইজ নট এ টোটালি প্রিভেন্টেবল ডিজিজ, এটা সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা যায় না,
এটা সম্পূর্ণটা প্রিভেন্ট কখনোই করা যায় না, এটা হচ্ছে আপনার কন্ট্রোলে রাখতে হয়, ঠিক আছে। সো আজকে আমাদের প্রি ক্ল্যাম্পশিয়ার ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন, এবং আপনাদের এই ক্লাসটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি সেটাও কমেন্ট করে দিতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন।